এদিকে তিনটি কারণে পতন হচ্ছে বিএনপি সরকারের। আওয়ামী লীগের স্বপ্ন পূরণ, জাতিসংঘ থেকে সুখবর পেলেন শেখ হাসিনা, তারেক জিয়ার উপর খেপেছে ভারত। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে ১৭৩ জন আইনজীবী জাতিসংঘের চিঠি। সম্প্রতি কক্সবাজার জেলা দায়রা জজ কোর্টের ১৭৩ জন আইনজীবী একত্রিত হয়ে জাতিসংঘে তথা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়ে একটি চিঠি তারা দিয়েছেন। ফ্যাসিস্ট তারেক সরকারের ভিতরগত অবস্থা খুব বেশি একটা ভালো না। পালাই যাওয়া ছাড়া তারেক রহমানের বেঁচে থাকার কোনো রাস্তা খোলা নাই। প্রায় ২০০-র কাছাকাছি আইনজীবী, আন্তর্জাতিক আইনজীবী, তারা জাতিসংঘে আবেদন জানালেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যেন প্রত্যাহার করে নেওয়া হয়, সেটা যেন তুলে নেওয়া হয় এবং জাতিসংঘ যেন বাংলাদেশকে চাপ প্রয়োগ করে। বাংলাদেশে সরকার পরিবর্তনের জল্পনা আবার শুরু হয়েছে। তারেক রহমানকে কেন্দ্র করে যে সরকার বা ক্ষমতা কাঠামো দাঁড়িয়েছে বলে আলোচনা চলছে, সেটিকে নিয়ে এখন তিনটে বড় অভিযোগ সামনে আসছে। তার সংকেত কিন্তু পাওয়া শুরু হয়ে গেছে। ২ মাসের মধ্যেই সকল কিছু উল্টে যাচ্ছে। ২ মাসের মধ্যেই বিএনপি সরকারের পতনের অবস্থা হয়ে গিয়েছে, যেখানে বিএনপি নেতাকর্মীরা মনে করেছিল আমরা আজীবন ক্ষমতায় থাকবো, বিএনপি পতন হয়ে যাবে। খেলা এখন উল্টে গিয়েছে। কখন কি হয়ে যায় বোঝা বড় মুশকিল। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, তবে কি এবার জাতিসংঘের নির্দেশেই আওয়ামী লীগের কার্যক্রমের উপরে দেওয়া যে নিষেধাজ্ঞা সেটি প্রত্যাহার হতে চলেছে? দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই কক্সবাজার আইনজীবী সমিতির ১৭৩ জন আইনজীবী জাতিসংঘে চিঠি পাঠিয়েছেন, যাতে করে বাংলাদেশ সরকারকে চাপ দিয়ে আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করা হয়। প্রিয় দর্শক, চিঠিতে তারা কি লিখেছেন সে বিষয়টিও আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন। এছাড়াও দর্শক, একজন বিশ্লেষক বলছেন তিনটি কারণে জনাব তারেক রহমানের পতন ঘটতে চলেছে। দর্শক মণ্ডলী, কি সেই তিনটি কারণ সে বিষয়টিও থাকছে আজকের এই ভিডিওটিতে। এছাড়াও দর্শক, বিশ্লেষকদের দাবি জনাব তারেক রহমান যদি বাঁচতে চান তাহলে তাকে এই দেশ ছেড়ে পালাতে হবে। দর্শক মণ্ডলী, আপনাদের কাছে আমার প্রশ্ন, দেশের মধ্যে এখনো কি সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে যার কারণে বাঁচতে হলে জনাব তারেক রহমানকে পালাতে হবে? দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, এছাড়াও ভিডিওর শুরুতেই আরো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে ১৭৩ জন আইনজীবী জাতিসংঘের চিঠি। সম্প্রতি কক্সবাজার জেলা দায়রা জজ কোর্টের ১৭৩ জন আইনজীবী একত্রিত হয়ে জাতিসংঘে তথা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়ে একটি চিঠি তারা দিয়েছেন। সারা দেশের সকল আইনজীবীদের এ বিষয়ে সোচ্চার হতে হবে। স্ব স্ব জায়গা থেকে একত্রিত হয়ে স্ব স্ব প্রতিষ্ঠানে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাতে হবে। রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে হবে আমাদের, যে কোনো মূল্যেই হোক না কেন আওয়ামী লীগের উপর থেকে আমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং কারাগারে বন্দী রাজবন্দীদের মুক্তির দাবি। এখন এই দুইটা বিষয়কে সামনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। পালাই যাওয়া ছাড়া তারেক রহমানের বেঁচে থাকার কোনো রাস্তা খোলা নাই। ক্ষমতায় থাকতে হইলে ফ্যাসিস্ট ইউনূসের যুক্তরাষ্ট্রের সাথে করা গোলামি চুক্তি মাফিক তাকে কাজ করতে হবে। আবার সেই চুক্তি মাফিক তারেক রহমান কাজ করলে দেশের জনগণ তারেক রহমানকে ভাগ বাটোয়ারা করে ছিঁড়ে মেরে একেবারে খাইয়ে ফেলবে। সুতরাং বাইচা থাকার জন্য তাকে অনতি বিলম্বে পালাইয়া যেতেই হবে। এছাড়া বাইচা থাকার কোনো রাস্তা ওর সামনে খোলা নাই। ফ্যাসিস্ট তারেক সরকারের ভিতরগত অবস্থা খুব বেশি একটা ভালো না। নাট বল্টু খুবই লুজের দিকে। নিজ দলের সিনিয়র নেতাদেরকে সেফ এক্সিটের জন্য বিভিন্ন জায়গায় পায় তারা করতেছে বলেও শোনা যাচ্ছে। যে কোনো সময় ক্ষমতা হস্তান্তর করে ভাইগা যাওয়ার সম্ভাবনাই বেশি। যেখানে দেশ ধ্বংস করে অবশিষ্ট সম্পদগুলো যুক্তরাষ্ট্রের কাছে বিকিয়ে দিয়ে গোপনে যে চুক্তি ডেভিল ইউজ করেছে, এখন পর্যন্ত দেশে আকাশের নিচে শান্তিপূর্ণভাবে অক্সিজেন নিতে পারতেছে, এটা কথা ছিল না। তাকে গ্রেপ্তার করে অনতি বিলম্বে আইনের মুখোমুখি করার কথা ছিল। সেখানে ভিতরগতভাবে শোনা যাচ্ছে তাকে নাকি রাষ্ট্রপতি বানানোর পথে হাঁটতেছে ফ্যাসিস্ট তারেক। মনে রাখবেন, দেশের মধ্যে যখন যে সংকটটা বেশি তীব্র দেখা দিচ্ছে তখনই তার পক্ষে তিনি একটা কার্ড নিয়ে হাজির হইতেছেন। সম্প্রতি তিনি বলতেছেন মা বোনদের গ্যাসের সংকটের জন্য গ্যাস কার্ড দেওয়া হবে। আরে হারামজাদা, সমস্যা আমাদের গ্যাসের, তুই গ্যাস নিয়ে আয়, তোর কার্ড দিয়ে কি হবে? সমস্যা কৃষকে তারা সেচ দিতে পারে না, সার পায় না, সব সময় মতো তাদের কীটনাশক তারা পাইতেছে না। এই মুহূর্তে জমিগুলো শুকিয়ে খায়ের খা হয়ে গেছে, পানি দিতে পারতেছে না তেলের অভাবে। সেই দিকে না যে ও দিতেছে কৃষি কার্ড। কার্ড দিয়ে মানুষ কি করবে একবার বলুন? আজকে হাসপাতালগুলোতে চিকিৎসা নাই। হামভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৩০০ জন শিশু মারা গেছেন, ৫০,০০০ শিশু মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে।
টিকা এখন পর্যন্ত এই সরকার আমদানি করতে পারে নাই। সম্প্রতি সময় দেখতেছি জলাতঙ্ক রোগেরও ভ্যাকসিন পাওয়া যাইতেছে না। আওয়ামী লীগ সরকার তো ৪,৪৪৭ কোটি টাকা এই চিকিৎসা খাতে তিনি বাজেট রেখে গেছিলেন। কোথায় সেই অর্থ? সেই অর্থ কি করেছে ডেভিল ইউনূস? তার তো কোনো হিসাব এখন পর্যন্ত নেওয়া হয় নাই। স্বাস্থ্য খাতের এই সমস্যা মোকাবেলায় ফ্যাসিস্ট তারেক যুগপৎ কোনো পদক্ষেপ গ্রহণ না করে তিনি নিয়ে এসেছেন মেডিকেল কার্ড। জ্বালানি তেলের অভাবে বন্ধ যানবাহন, যাতায়াতের জন্য ভয়াবহ বিপর্যস্ত অবস্থায় রয়েছে দেশের জনগণ। ঠিক জ্বালানি তেলের এই সংকট সমাধানের পথে না হাইটটা ডেভিল ইউনূসের কইরা যাওয়া যুক্তরাষ্ট্রের সাথে গোলামি চুক্তি মাফিক ৩৫,০০০ কোটি টাকা দিয়ে এখন বোয়িং বিমান কিনতে হবে সেই দেশ থেকে। কি হবে ওই বিমান দিয়ে? যাতায়াতের জন্য ঢাকাবাসীর এখন শেষ ভরসা ওই মেট্রো রেলটা। এরই মধ্যে ফ্যাসিস্ট তারেকের বুদ্ধিজীবী পরিবেশবাদীরা বলতেছে ঢাকায় মেট্রো রেলের কারণে তাপমাত্রা বা গরম আরো বেশি হাঁসফাঁস করতেছে। মেট্রো রেলের ব্রিজের তাপমাত্রা, রাস্তার নিচের তাপমাত্রা, উভয় তাপমাত্রায় আরো বেশি গরমের মধ্যে নাকি ওরা হাঁসফাঁস করতেছে। ভয়াবহ লোডশেডিং থেকে বাঁচার জন্য এখন জনগণ একটু শেষ ভরসা তাকাই আছে শেখ হাসিনার কইরা যাওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে। অথচ এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করার সময় কিভাবে না শেখ হাসিনাকে বাধা সৃষ্টি করেছিল এই বিএনপি জামাতে ডেভিল ইউনূস গংরা পরিবেশের কথা করে যে এই বিদ্যুৎ কেন্দ্র হইলে দেশের পরিবেশ নাকি সারকার হইয়া যাবে। এখন জনগণের শেষ ভরসা সেই শেখ হাসিনার কইরা যাওয়াই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বর্তমান সময়ের ভয়াবহ সমস্যাগুলো নিয়ে যুগপৎ কোন পদক্ষেপ এই ফ্যাসিস্ট তারেক না নিয়ে মানুষকে আইওয়াশ করার লক্ষ্যে তিনি কার্ড নিয়ে হাজির হন। জনগণকে এখন একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে একটি যুগপৎ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট তারেকের হাতে লাল কার্ড ধরিয়ে দিতে হবে। তা না হলে এই জাতির মুক্তি মিলবে না। মুক্তির জন্য লাল কার্ড তৈরি রাখতে হবে ফ্যাসিস্ট তারেকের জন্য। বাংলাদেশে সরকার পরিবর্তনের জল্পনা আবার শুরু হয়েছে। বলা বাহুল্য, এখনো হয়তো সেভাবে জমাট বাঁধেনি এই সম্ভাবনা, তবে তার সংকেত কিন্তু পাওয়া শুরু হয়ে গেছে। কেন এই জল্পনা এবং সংকেতগুলো কি, এই নিয়ে এখনকার প্রতিবেদন। সরকার বদলের জল্পনার পেছনের খেলোয়াড় হিসেবে নাম উঠে এসছে ত্রিশক্তির, তিন পরাশক্তি। তাদের মধ্যে এবার প্রথম নামটি ভারতের এবং সঙ্গে আমেরিকা, তারপর চীন, এবং এদের সঙ্গে আছে দেশের অভ্যন্তরীণ রাজনীতি, অর্থনীতি এবং আনুষঙ্গিক অন্যান্য সমস্যা। একটা সময় ভারত ভেবেছিল শেখ হাসিনার পর যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হবে সেটাকে তারা ম্যানেজ করতে পারবে। ভেবেছিল নতুন ক্ষমতার বিন্যাস হয়তো বিতর্কিত হবে, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশে এমন এক রাজনৈতিক কাঠামো ফিরবে যা অন্তত স্থিতিশীল হবে, অন্তর্ভুক্তিমূলক হবে, মানে সমস্ত রাজনৈতিক দলকে সেখানে নিয়ে আসা যাবে। আর ভারতের মৌলিক নিরাপত্তার স্বার্থকে যা আঘাত করবে না। কিন্তু আজ প্রশ্ন উঠছে, ভারতের সেই হিসাব কি ঠিকঠাক চলছে নাকি ভেঙে পড়ছে? কারণ যে সরকারকে ঘিরে এত প্রত্যাশা ছিল, সেই তারেক রহমান কেন্দ্রিক ক্ষমতা কাঠামো এখন ক্রমেই ব্যর্থতার প্রতীকে পরিণত হচ্ছে, এমন কথাই শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে। দেশের অর্থনীতি ভয়ঙ্কর চাপের মধ্যে, সাধারণ মানুষের জীবন দুর্বিষহ, রাজনৈতিক স্থিতিশীলতা ফেরেনি, বরং অনিশ্চয়তা বেড়েছে। আর এর মধ্যেই সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা, সেটা ভারতের কাছে তো বটেই, সেটা হলো বাংলাদেশের তারেক রহমান সরকারের চীনের দিকে ক্রমশ বেশি ঝুঁকে পড়ার ইঙ্গিত। অর্থাৎ দিল্লি যে কারণে এতদিন বাংলাদেশকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করেছে, আজ সেই প্রতিটি কারণই আবার সামনে ফিরে আসছে। কারণ বাংলাদেশ ভারতের কাছে শুধু একটি প্রতিবেশী দেশ নয়, বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ 7 সিস্টার্স ও সিকিম, এই পুরো অঞ্চলের স্থিতিশীলতা, যোগাযোগ, বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা সব কিছুর সঙ্গে বাংলাদেশের ভূমিকা গভীরভাবে জড়িয়ে আছে। ভারত কখনোই চায় না বাংলাদেশ এমন একটি ভূখণ্ডে পরিণত হোক যেখান থেকে বিচ্ছিন্নতাবাদী, জঙ্গি বা মৌলবাদী শক্তি নতুন করে মাথা চাড়া দিতে পারে। ভারত এটাও চায় না চীন বাংলাদেশকে ব্যবহার করে পূর্ব দিক থেকে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত চাপ তৈরি করে। আর এই জন্যেই যে মোহাম্মদ ইউনূসের সরকারের চূড়ান্ত বিরোধিতায় চলে এসেছিল ভারত, এবং ভারতের চাপে আমেরিকাকে পর্যন্ত বাধ্য হয়ে মোহাম্মদ ইউনূস সরকারকে পরিবর্তন করতে বাধ্য হয়। নির্বাচনে ভারতের যে প্ল্যান, সেই প্ল্যানে সায় দিতে বাধ্য হয় আমেরিকা।
আর এই কারণেই শেখ হাসিনার আমলে দিল্লি স্বস্তিতে ছিল, কারণ সেই সময় ভারত মনে করত অন্তত ঢাকার সঙ্গে নিরাপত্তা, সীমান্ত, কৌশলগত বিষয়ে তার একটি নির্ভরযোগ্য বোঝাপড়া আছে। উত্তর পূর্বের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সীমান্ত নজরদারি, ট্রানজিট, সংযোগ প্রকল্প, বিদ্যুৎ সহযোগিতা, ডিজেল সব মিলিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক তখন দিল্লির কাছে একটি সাফল্যের গল্প ছিল। আর বাংলাদেশও তার সুফল পেয়েছে। বাংলাদেশে দারিদ্র দূরীকরণ প্রকল্প বিপুলভাবে বেশ সফল হয়েছিল। তার পেছনে ছিল দেশের আপাত শান্তি, ভারতের সাথে সমঝোতা। কিন্তু তারপর পাল্টে যায় সমীকরণ, পতন হলো শেখ হাসিনা সরকারের। আর সেই সরকারের পতনের পেছনে ভারত এবং আমেরিকার ভূমিকা আগে শুধু আমেরিকার ভূমিকা দেখা হতো, এখন ভারতের ভূমিকা আছে বলে এনায়েত কবির তার একটি সাম্প্রতিক লেখায় তিনি এগুলো দিয়েছেন। আমি সেটা নিয়েও এই প্রতিবেদনে অন্য একটি প্রতিবেদন করেছি আমার চ্যানেল। সবচেয়ে বড় প্রশ্ন হলো, শেখ হাসিনা সরকারের পতন ঠেকাতে ভারত কেন দৃশ্যমানভাবে এগিয়ে এলো না? এর উত্তর খুব সহজ এবং সরল বা সোজা নয়। অনেক বিশ্লেষক মনে করেন দিল্লি বুঝেছিল বাংলাদেশের মানুষের অভ্যন্তরীণ ক্ষোভ এতটাই গভীর হয়েছিল যে হাসিনা সরকারের বিরুদ্ধে, যে প্রকাশ্য হস্তক্ষেপ করলে তা উল্টো ভারতের বিরুদ্ধে জনরোষে পরিণত হতে পারে। কারণ এমনিতেই বাংলাদেশের মানুষের মধ্যে একটা ভারত বিরোধী মানসিকতা রয়েছে, সেটা আরও ভয়ঙ্কর বেড়ে যেতে পারত। কেউ কেউ মনে করেন ভারত ভেবেছিল নতুন এক ক্ষমতার ভারসাম্য তৈরি হবে, যেটা হয়তো হাসিনা যুগের মতো ভারতের ঘনিষ্ঠ হবে না, কিন্তু একেবারে শত্রুও হবে না। আবার এমন ব্যাখ্যাও কিছু কিছু জায়গা থেকে মানুষ দিয়েছেন বিশ্লেষকরা, যে দিল্লির আশা ছিল বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের সরকারের পতনের পর অন্তত একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অপেক্ষাকৃত সুস্থ রাজনৈতিক কাঠামো ফিরবে, যেটা শেখ হাসিনার আমলেও ছিল না সেভাবে। আবার চীনের সঙ্গে হাসিনা সরকারের ক্রমবর্ধমান বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্ক ভারত এবং আমেরিকা এই দুই শক্তির কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। তাই হাসিনা সরকারের পতন ভারত না চাইলেও পরবর্তী সরকারের সঙ্গে কাজ চালানো গোছের সম্পর্ক তৈরি হওয়ার একটা বাসনা এবং বাংলাদেশের মানুষের মন থেকে ভারত বিরোধিতার পরিমাণ কমাতে শেখ হাসিনার পেছনে সেভাবে দাঁড়ায়নি ভারত। কিন্তু এখন স্পষ্ট ভারতের সেই আশার বড় অংশই অপূর্ণ। এখানেই নাটকীয় মোড়। ভারত যেটাকে হয়তো নিয়ন্ত্রিত পরিবর্তন ভেবেছিল, সেটাই কি এখন অনিয়ন্ত্রিত ঝুঁকিতে পরিণত হচ্ছে? তারেক রহমানকে কেন্দ্র করে যে সরকার বা ক্ষমতা কাঠামো দাঁড়িয়েছে বলে আলোচনা চলছে, সেটিকে নিয়ে এখন তিনটে বড় অভিযোগ সামনে আসছে এবং সেই অভিযোগগুলো ক্রমশই কিন্তু খুব শক্ত হচ্ছে। প্রথমত, রাজনৈতিক অন্তর্ভুক্তি বাড়েনি, বরং বিভাজন আরও বেড়েছে। ব্যাখ্যার প্রয়োজন নেই, কারণ আওয়ামী লীগের মতো যে নিরপেক্ষ সেকুলার, আপাত সেকুলার যে শক্তি, রাজনৈতিক শক্তি, তাকে বাইরে আইন করে বাইরে বের করে দিয়েছে তারেক রহমান সরকার। দ্বিতীয়ত, প্রশাসনিক দক্ষতা ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় ব্যর্থতা সাধারণ মানুষের ক্ষোভ বাড়িয়েছে ভয়ঙ্করভাবে তারেক রহমান সরকারের বিরুদ্ধে। তৃতীয়ত, কৌশলগত ভারসাম্য রক্ষা না করে তারেক রহমান সরকার চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর পথে হাঁটছে, এই ধারণা ক্রমশ শক্তিশালী হচ্ছে দিল্লির ক্ষমতার বৃত্তে। এই চিত্রটি ভারতীয় কৌশলবিদদের চোখ দিয়ে দেখুন। বাংলাদেশের আকাশে নতুন পরিবর্তনের মেঘ এখনও প্রকাশ্য নয়, তাহলেও মনে রাখতে হবে সেটা যে কোনো একদিন প্রকাশ্য হবেই। আর হঠাৎ এটা তৈরি হয়নি একদিনে, সেটা তৈরি হয়েছে ভুল হিসাব, ব্যর্থ শাসন, বাড়তে থাকা জনরস আর বিপজ্জনক কৌশলগত ভুল বোঝাবুঝির ওপর দাঁড়িয়ে। শেষ কথা একটাই, বাংলাদেশ এখন শুধু সরকার টিকে রাখার লড়াই চলছে না, বাংলাদেশে চলছে রাষ্ট্রের কৌশলগত দিক নির্দেশনা দখলের লড়াই। আর এই লড়াইয়ে যে পক্ষ জনগণকে হারাবে, প্রতিবেশী ভারতকে হারাতে যাবে, জনগণকে হারিয়ে ফেলবে, সে শেষ পর্যন্ত ক্ষমতাও হারাবে। তারেক রহমান সরকারের সাবধান হওয়ার দিন এসেছে, ভুলগুলো শুধরে নেওয়ার দিন এসেছে। বিএনপি ক্ষমতায় আসার আগেই যে নাচানাচি করেছিল, তারা মনে করেছে 12ই ফেব্রুয়ারি মামুভেগা নির্বাচনের পরে ক্ষমতায় এসে তারা বাংলাদেশে আজীবন ক্ষমতায় থাকতে পারবে। তারা মানুষকে মানুষ মনে করে নাই,
তারা মনে করছে এখনো যে আওয়ামী লীগ জীবন আর বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না, ক্ষমতায় আসা তো দূর কি বাদ। কিন্তু 2 মাসের মধ্যে সকল কিছু উল্টে যাচ্ছে। এখন তারা বুঝতে পারছে বাস্তবতা কত কঠিন। বাংলাদেশের মধ্যে এখন দুর্ভিক্ষের অবস্থা, বাংলাদেশের প্রশাসনিক যে সকল সেক্টরগুলো আছে সেগুলো ভেঙে পড়ছে, নৌবাহিনীর মধ্যে জঙ্গি রাস্তানা নাকি গড়ে উঠছে, সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন জঙ্গি সংযোগ পাওয়া যাচ্ছে এবং পুলিশের মধ্যে নাকি জঙ্গি সংযোগ পাওয়া যাচ্ছে। 2 মাসের মধ্যেই বিএনপি সরকারের পতনের অবস্থা হয়ে গিয়েছে, যেখানে বিএনপি নেতাকর্মীরা মনে করেছিল আমরা আজীবন ক্ষমতায় থাকবো। পৃথিবীতে কি কোনো এইরকম ইতিহাস আছে নাকি কোনো রাজনৈতিক দল একেবারে 200-300 বছর ধরে টানা ক্ষমতায় আছে, তবুও তো আজীবন হলো না? তার মানে কি প্রত্যেকটা ক্ষমতাধর ব্যক্তির পতন আছে, প্রত্যেকটা বড় রাজনৈতিক দলেরও পতন আছে। সেটা আপনার মা সেতুঙের রাজনৈতিক দলের কথা বলুন না কেন, সেটা আপনার ফেসিস্ট এই ইতালির শাসক মুসলিনির কথা বলুন না কেন, পৃথিবীতে যতই শাসক থাকুক, যতই প্রভাবশালী শাসক থাকুক, সকলেরই পতন আছে, সকল রাজনৈতিক দলেরও পতন আছে। আওয়ামী লীগও তার ব্যতিক্রম ছিল না। আওয়ামী লীগ সরকার অনেক বেশি শক্তিশালী ছিল, অনেক বেশি প্রভাবশালী ছিল, শেখ হাসিনা অনেক বেশি চৌকস ছিল এবং আয়রন লেডি ছিল, কিন্তু একটা সময় না একটা সময় পতন তো হবে। সো 16 বছর পরেই পতনটা হয়েছে। সেম বিএনপির ক্ষেত্রে একই। বিএনপি যেটা মনে করেছে হয়তো 20-30 বছর ক্ষমতায় থাকবে, মানে এটা আজীবন থাকার মতো তাদের কাছে মনে হয়েছে। সো সেটাও কিন্তু তাদের স্বপ্নই থেকে যাবে। কারণ 2 মাসে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশের মানুষের খাদ্যের অভাব তৈরি হয়েছে, গ্যাসের অভাব তৈরি হয়েছে, তেলের অভাব তৈরি হয়েছে, তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিসের অভাব বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ যেখানে শেখ হাসিনার সমালোচনা তার 2টা শাসন হওয়ার পরেই 10 বছর পর থেকে শুরু হয়েছে সমালোচনা অতিরিক্ত, আর বিএনপি সমালোচনা অলরেডি 2 মাসের মধ্যে শুরু হয়ে গিয়েছে। তার মানে চিন্তা করেন জনগণ কতটুকু বিএনপির উপর পেড়াপ এবং অতিষ্ঠ। সো এই অবস্থা থেকে বিএনপি বাংলাদেশকে যদি উত্তরণ করতে হয়, তাহলে বিএনপিকে আরো অনেক বেশি চৌকস রাজনীতি করতে হবে এবং আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে স্পেস দিতে হবে। আওয়ামী লীগকে বেশি কোণঠাসা করতে পারবে না। তাহলে কিন্তু বিএনপি এই সমস্যা থেকে উত্তরণ হতে পারবে এবং অন্তত এই যে 5টা বছর সেটা সুন্দরভাবে দেশটা পরিচালনা করতে পারবে। আর তা না হলে এই 5টা বছর যদি বিএনপি টিকেও থাকে, দেশটা পরিচালনা করেও ক্ষমতায় থেকেও না থাকার মতো মনে হবে। এত বেশি প্রেশার বিএনপিকে অবজার্ভ করতে হবে, কারণ আন্তর্জাতিক মহল থেকেও বিশাল বড় একটা চাপ আসবে, রাজনৈতিক মহল থেকেও বিশাল বড় চাপে থাকবে এবং সাধারণ জনগণের পক্ষে থেকেও বিশাল বড় একটা চাপে থাকবে। বিএনপিকে জামাত এবং টোকা এনসিপিরা তেমন হেল্পও করতে পারবে না, যতই তারা বিএনপির মিত্র হোক। কেন পারবে না? কারণ তারা বাংলাদেশের বৃহৎ কোনো শক্তি না। তারা সকল ভোট মিলেও জাতীয় পার্টির সমান ভোট পাবে না বাংলাদেশে। জাতীয় পার্টির সন্ত্রাসী কোনো বাহিনী নেই, তাদের অ্যাক্টিভ মিলিটারি ফোর্সের মতো কোনো বাহিনী নেই, তাদের কর্মীগুলো ওই টাইপসের না, সুশীল এবং ভদ্র। কিন্তু জাতীয় পার্টির ভোট জামাত এবং এই টোকা এনসিপি গুলোর থেকেও অনেক বেশি। সো আহামরি ভাবে বিএনপিকে অনেক বেশি সাপোর্ট দিতে পারবে খারাপ সময়ে জামাত এবং এনসিপি, সেটাও না। এই 5টা বছর কোনোভাবে টেনে টুনে বিএনপি সরকার থাকলেও 5 বছর পরে বিএনপির পতন হয়ে যাবে। আন্দোলনের মাধ্যমে বলেন বা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন দিলে, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে, সেভাবে বলেন। এটাই হচ্ছে বাস্তবতা। এগুলা বিএনপি নেতাকর্মীদের মেনে নিতে হবে। যতই লাফালাফি করেন, যতই অহংকারী হয়ে যান, যতই প্রতিহিংসা রাজনীতি করেন, যতই বিএনপি শীর্ষ নেতাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে আওয়ামী লীগ ফিরে আসলে আমাদের অবস্থা খারাপ করে ফেলবে, কেন এখন আওয়ামী লীগের নেতাদের জামিনের ব্যবস্থা করছেন, কেন এখনো আওয়ামী লীগকে কোণঠাসা করছেন না আরো বেশি, ছাত্রলীগকে কেন বিক্ষোভ মিছিলের সুযোগ করে দিচ্ছেন, এগুলা ভাই তোমরা চুদু রাজনীতিবিদ, তোমরা বুঝবা না। বিএনপি ভালো করে বুঝে যে অনেক বেশি দমন নিপীড়ন করে কোনোভাবে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল দমানো সম্ভব না এবং জেলের ভিতর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতাদেরকে এভাবে আটকে রেখে আওয়ামী লীগকে দমানো সম্ভব না। বরং আমরা প্রেসারে পড়ে যাচ্ছি, আমরা দেশটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারছি না। আমরা শুধু আওয়ামী লীগের দিকে ফোকাস দিতে গিয়ে আমরা দেশের 12টা বাজিয়ে ফেলছি। দেশের যে অর্থনীতি একেবারে নিম্ন পর্যায়ে চলে গিয়েছে, কিছুদিন পরে একেবারে পাকিস্তান থেকে অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের অর্থনীতি, সেই জিনিসটা আমাদের ফেস করতে হবে। এগুলো তো যারা সরকারে আছে মন্ত্রী তারাই জানতেছে, কিন্তু চৌধু বিএনপি নেতারা কি বুঝতেছে? তারা আওয়ামী লীগ নিয়ে পড়ে থাকতে বলতেছে বিএনপি নেতাদেরকে, ভাই রাজনীতি এত সোজা বিষয় না। 50% জনগণের মতাদর্শকে আপনি দাবিয়ে রাখবেন, 50% মানুষের মতাদর্শের কোনো মূল্য থাকবে না, সে সকল রাজনৈতিক দল নেতাদেরকে আপনি জেলে ভরে রাখবেন। তারা কি আঙ্গুল চুষবে? তারা 1 বছর 2 বছর 3 বছর ধরে নিলাম চুপচাপ হয়ে থাকবে ভয়ে, কিন্তু কিছু না কিছু এমন কর্মী আছে তারা জীবনের পরোয়া করে না, তারা সংগঠিত হয়ে রাজপথে নামবে এবং সরকারের উপর প্রেশার ক্রিয়েট করবেই। সো এটা কিন্তু সারা বাংলাদেশ অলরেডি শুরু হয়ে গিয়েছে। সাধারণ জনগণও এই সরকারের সমালোচনা করছে, কূটনীতিক মহল থেকে সরকার প্রেশারে আছে। সো 2 মাসে যখন এই অবস্থা হয়ে গিয়েছে, 5 বছর কিভাবে কাটাবে বিএনপি নেতাকর্মীদেরকে এবং বিএনপি শীর্ষ পর্যায়ে যে সকল নেতাকর্মীরা আছে, সেটা চিন্তা করার বিষয়। বড় বড় কথা বলে কোনো লাভ নেই, এটাই হচ্ছে বাস্তবতা। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।